তারেক রহমান মুখে কম কথা বললেও মনে মনে দেশের উন্নয়নে অনেক প্ল্যান করেছেন। বোঝা যাচ্ছে তিনি কথা কম, কাজ বেশি নীতিতে বিশ্বাসী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হলো? এটা কি পৃথিবীর সেরা নির্বাচন হলো? কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যেভাবে তার সাদ মুখখানি হাসিতে উদ্ভাসিত করে আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিলেন যে তার অধীন অনুষ্ঠিতব্য নির্বাচনটি হবে পৃথিবীর আগামী 100 বছরের মধ্যে সেরা নির্বাচন, আসলে কি সেরকম একটি নির্বাচন হয়েছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। এই কারণে অংশগ্রহণমূলক বলবো যে আওয়ামী লীগ ছাড়া মোটামুটি সব রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ জামাতের একাদশ দলীয় জোট, বিএনপির সঙ্গে অন্যান্য জোট এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কেবলমাত্র আওয়ামী লীগ জাসদের আবার দুটো অংশ, জাসদ যেমন আসম আব্দুর রবের যে শাখাটি তারা অংশগ্রহণ করেছে, কিন্তু জাসদ ইনু, তো ওখানে তো ইনু ভাই ছাড়া আসলে অন্য কোনো নেতা নেই জাসদে, তারা অংশগ্রহণ করেনি। আর ওয়ার্কার্স পার্টি, এটা যে একটি অংশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বড় অংশটি, সেটি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর রাশেদ খান মেননের যে ওয়ার্কার্স পার্টি, তারা অংশগ্রহণ করেনি। এর কারণ হলো রাশেদ খান মেনন জেলে, তার স্ত্রীও পলাতক, তার সঙ্গে আর একজনও ছিলেন ফজলে হোসেন বাদশাহ, তিনি কোথায় আছেন জানি না। তো এনিওয়ে, যেটাই এই নির্বাচনের মাঠে দেখা গেছে যে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের যারা ভোটার তারা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছেন। কিছু কিছু অতি আশ্চর্য ভিডিও ফুটেজ আমাদের সামনে এসেছে, যেখানে ভোটাররা বলার চেষ্টা করেছেন যে আমরা শুনতে পেরেছি বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগের উপকার হবে, শেখ হাসিনা দেশে আসতে পারবে, এই জন্য আমরা বিএনপিকে ভোট দিয়েছি। অর্থাৎ বাংলাদেশের যে সকল এলাকাতে কট্টর আওয়ামী লীগের লোকজন, যারা জীবনে নৌকা ছাড়া ভোট দেয় না, নৌকার বিরুদ্ধে যায় না এবং নৌকা না থাকলে ভোট কেন্দ্রে যায় না, তারাও এবার ভোট কেন্দ্রে এসেছে। যদিও তাদের নেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে ভোট বর্জনের ডাক দিয়েছেন, আর সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর তনয়, তিনি নিজেও ভোট বর্জনের ডাক দিয়েছিলেন, কিন্তু সম্ভবত তলে তলে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা হয়েছে, অথবা বিএনপির সঙ্গে ভারতের সমঝোতা হয়েছে, অথবা কোনো সমঝোতাই হয়নি। আওয়ামী লীগ মনে করেছে যে একটি পলিটিক্যাল ট্রানজিশন, সেই পলিটিক্যাল ট্রানজিশনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জমানা, সেই জমানা থেকে একটি ভিন্নতর গণতান্ত্রিক পরিবেশে যেতে হয়, তাহলে এই মুহূর্তে বিএনপিকে সাহায্য করার কোনো বিকল্প নেই। যদিও তারা 17টি বছর ধরে বিএনপিকে জাতশত্রু মনে করেছে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে তারা নানা রকম প্রোপাগান্ডা ছড়িয়েছে। প্রেসিডেন্ট জিয়াকে তারা বঙ্গবন্ধুর খুনি হিসেবে অভিহিত করেছে। আরও জঘন্যভাবে তারা বলার চেষ্টা করেছে যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তানের চর ছিলেন, দুর্ঘটনাবশত তিনি মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। তারা কথা বলার চেষ্টা করেছে যে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান সাহেবের যে মাজার আছে সেখানে আসলে কোনো লাশ নেই, পাবলিককে বেকুব বানানোর জন্য সেখানে এরশাদ জমানাতে যে নাটক করা হয়েছে সেই নাটক বন্ধ হওয়া উচিত। এজন্য তারা বহুবার চেষ্টা করেছে ওই কবর ভেঙে ওখানে যে কিছু নেই সেটি প্রমাণ করার জন্য, অথবা ওখানে যে কফিন দেওয়া হয়েছে সেই কফিনকে তুলে তারা বগুড়া পাঠিয়ে দিতে চেয়েছে। তো এটি নিয়ে সারা বাংলাদেশে প্রচণ্ড হইচই হয়েছে, সবাই নিষেধ করেছে আওয়ামী লীগকে। অথবা আওয়ামী লীগ এরকম একটা বিষয় যে কবর থেকে লাশ উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে, এরকম ঘটনা বাংলাদেশে সাধারণত ঘটেনি। তো এই কারণে আসলে তারা শেষ পর্যন্ত এগোয়নি। কিন্তু তারা যে চেষ্টা করেছে এবং
জিয়াউর রহমানের চরিত্র নিয়ে, তার লাশ নিয়ে, তার মুক্তিযুদ্ধে নিয়ে যে বিষোদ্গার করেছে, এটি নজিরবিহীন। এর বাইরে বেগম জিয়া, তারেক রহমান সাহেব, তাদের ব্যক্তিগত চরিত্র, তাদের জীবন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের চরিত্রর বাইরে অন্য যে সকল গোপন বিষয় রয়েছে, একান্ত ব্যক্তিগত, যেগুলো চরিত্রের মধ্যে পড়ে না, সেই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং শেখ হাসিনা এবং তার আস্থাভাজন যারা লোকজন রয়েছেন তারা, এবং তাকে যারা ফ্ল্যাটারিং করতে চাইতেন সেই সকল সিনিয়র নেতৃবৃন্দ, মতিয়া চৌধুরীর মতো মানুষ, শেখ সেলিমের মতো মানুষ, তারা তারেক রহমান সাহেব সম্পর্কে, বেগম জিয়া সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, সেটা শুনে আপনার মনে হতে পারে যে আওয়ামী লীগ মরে যাবে, ঢেঁড়সের বিষ খাবে, কচুর লতি গলার মধ্যে ঢুকিয়ে দেবে, নাকের মধ্যে ঢুকিয়ে দেবে, এইভাবে তারা মরবে। তারা মহিষের শিং নিজেদের পেটের মধ্যে ঢুকিয়ে দেবে, রক্তাক্ত করে তারপরে আত্মহত্যা করবে, কিন্তু তবুও তারা বিএনপির সঙ্গে সমঝোতা করবে না। ওই ক্ষমতার দাম্ভিকতার কারণে এরকম মনে হতো। আমি কয়েকবার বলেছিও যে আসলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হবে না, কিন্তু এইবার যেটা দেখলাম সেটা হলো যে আওয়ামী লীগের লোকজন বিএনপির ব্যাপারে যথেষ্ট সফট ছিলেন, এবং বিএনপির বিজয়ের পরে কলকাতাতে ভীষণ রকম মিষ্টি বিতরণ হয়েছে। এটা হলো বাস্তব অবস্থা। তো এই বিষয়গুলো রাজনীতিতে একেবারে যাকে বলা হয় নতুন ঘটনা। আর অন্যদিকে বিএনপি যারা বিজয়ী হয়েছে তারা আওয়ামী লীগের ব্যাপারে অনেক নমনীয়, অনেকগুলো কথা তারা বলতে পারতেন কিন্তু সেই কথাগুলো তারা বলছেন না, অনেকগুলো কাজ তারা করতে পারতেন গত কয়েকদিনে, বিজয়ের পর তারা সেই কাজ করছেন না। এটা মিনিমাম এবং একটা মিনিমাইজ, এরই মধ্যে তারা থাকতে চাচ্ছেন। যাই হোক, এরই মধ্যে নির্বাচন নিয়ে যে প্রশ্ন, যে সত্যিকার অর্থে কি ওরকম একটা ভালো নির্বাচন হলো, নাকি ম্যাটিকুলাস ডিজাইনের একটি নির্বাচন হলো, অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ একটি নির্বাচন হলো, নাকি ইতিহাসের সবচেয়ে জঘন্য যে ভোট ইঞ্জিনিয়ারিং, সেই ভোট ইঞ্জিনিয়ারিংয়ের একটা মহড়া হয়ে গেল। এই মুহূর্তে কনক্রিট কোনো কথাই ব্যাপারে বলা যাবে না, তবে যথেষ্ট প্রশ্ন উত্থাপিত হচ্ছে। প্রথমত হলো যে ভোটের হিসাব মিলছে না, আসনের হিসাব মিলছে না। যারা নির্বাচিত হয়েছেন তাদের ভাবসাব দেখে মনে হয় না যে তারা নির্বাচিত হয়েছেন। এখানে হানা ভোটের যে রেশিও, অনুপাত, সেটা মিলছে না, এবং ভোট কেন্দ্রে জগা খিচুড়ি, রেজাল্ট শিটে জগা খিচুড়ি, এসব দেখে সবাই যেটা বলার চেষ্টা করছেন যে এটা আসলে অনেকটা আমি ডামি, আমি মামু, আমিদের মামিদের যে নির্বাচন আমরা অতি পূর্বে দেখেছি, সেটারই একটা ডিজিটাল প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সন হয়ে গেছে। এটা অনেকটা সেই আল্ট্রাসোনোগ্রামের মতো, এটা অনেকটা সেই কি বলে পিত্তথলির পাথর, যেটা আল্ট্রাসাউন্ড দিয়ে পিত্তথলির পাথর অপসারণ করা হয়, ঠিক ওই রকম হয়ে গেছে। আমরা ভোট কেন্দ্রে শান্তি দেখেছি, বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখেছি, আবার কোনো কোনো ভোট কেন্দ্রে খা খা করছে, কোনো ভোটার উপস্থিতি দেখিনি। কিন্তু দিন শেষে যারা রাজনীতির প্রতিপক্ষ তারা কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ না করে তারা একে অপরকে সহযোগিতা করেছেন, সমঝোতা করেছেন, আমি এবং ডামির মতো, অথবা আমু এবং মামুর মতো, দিল্লি অথবা বিল্লির মতো, এরকম একে অপরকে সাহায্য সহযোগিতা করেছেন, এবং যে রেজাল্ট হয়েছে, যে রেজাল্ট বেরিয়েছে, এটা সবাই মেনে নিয়েছেন। বাংলাদেশ অন্তত যারা আছে তারা, এমনকি দেশের বাইরে যারা আওয়ামী লীগ, তারাও মানে হালকা পাতলা একটু সমালোচনা করেছেন, কিন্তু অ্যাজ এ হোল বড় কোনো যাকে বলা হয় সমালোচনা তারা করেননি। তো বোঝার চেষ্টা করুন যে এখানে সমঝোতাটা কোন পর্যায়ে হয়েছে, এবং পুরো সমঝোতাটা কি ভারতের পক্ষে হয়েছে, আমেরিকার পক্ষে, নাকি এই যে সমঝোতাটা এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়েছে।
এগুলো নিয়ে খুব দ্রুত দেখবেন যে আলোচনা শুরু হয়েছে, কথাবার্তা শুরু হয়ে গেছে। অন্যদিকে ইঞ্জিনিয়ার, মানে এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছে অনেকে ঠাট্টা করে তাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাকছেন। আমরা যেমন সাহেব বলি, এটাকে ঠাট্টা করে সহায়কার সাপ, ইঞ্জিনিয়ার সাপ, এইভাবে বিভিন্ন মানুষকে তির্যক ভাবে সমালোচনা করা হচ্ছে। আপনাদের মনে আছে যে একটা বিশাল নাটক হয়েছিল বাংলাদেশের রাজনীতির অঙ্গনে, সেটা হলো রানা প্লাজা ধ্বংসের পরে সেখানে হঠাৎ করে রেশমা নামক একটি মেয়েকে উদ্ধার করা হয়েছিল। তো ওই সময়টিতে রেশমাকে যখন উঠানো হতো তখন সাংবাদিক মুন্নি সাহা তার অনুভূতি জানতে চেয়েছিলেন এবং সেটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছিল যে এইরকম নাটক বাংলাদেশে রেশমা নাটকের মতো এত চমৎকার নাটক হয়নি, সবাই বুঝছিল এবং সবাই বিনোদিত হয়েছিল। এবং এর মধ্যে আবার একটা লঞ্চ ডুবে গেছিল আওয়ামী লীগ জমানাতে, এবং সেই লঞ্চ ডুবির এক সপ্তাহ পরে লঞ্চের ভিতর থেকে জীবন্ত মানুষ উদ্ধার করা হয়েছিল। এরকম গাঁজাখুরি ঘটনা বাংলাদেশে ঘটে। কাজী ভোটের ময়দানে কত বড় গাঁজাখুরি ঘটনা ঘটতে পারে, কত বড় ইঞ্জিনিয়ারিং হতে পারে, কত বড় বদমাইশি হতে পারে, মুনাফিক হতে পারে, এ সকল নিয়ে যেভাবে মানুষের শঙ্কা রয়েছে, আবার একই সঙ্গে ধরুন ভালো একটা নির্বাচন যে বাংলাদেশে হতে পারে এটা নিয়েও কিন্তু প্রশংসা হয়ে গেছে। কিন্তু এর সব কিছুর মূলে বেলটা নাড়া দিয়ে গেছে বাংলাদেশের যে প্রথিতযশা আলোচিত সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সেই বিখ্যাত সাংবাদিক যিনি ডয়েস ভ্যালের জার্মান অফিসে বসে খালিদ মহিউদ্দিন জানতে চায় অনুষ্ঠানের মাধ্যমে ডয়েস ভ্যালিকে সারা বাংলাদেশে বাংলাভাষীদের কাছে পরিচিত করেছেন এবং একটি টক শো, অনলাইন টক শো, এটা মূলধারার গণমাধ্যম 10টা গণমাধ্যম একত্র করলেও যে গুরুত্ব বহন করে তার চেয়ে বেশি গুরুত্ব বহন করত জনাব খালিদ মহিউদ্দিনের সেই ডয়েস ভ্যালের সেই টক শোটি। তিনি ডয়েস ভ্যালে ত্যাগ করে এখন আমেরিকার খুব জনপ্রিয় একটি পত্রিকা রয়েছে ঠিকানা, সেই ঠিকানা পত্রিকার তিনি সম্পাদক এবং সেখানে তিনি একটা টক শো করেন ঠিকানায় খালিদ মহিউদ্দিন এই নামে। তো সেই খালিদ মহিউদ্দিন নির্বাচনের সময় বাংলাদেশে এসেছেন, তিনি কি দেখলেন এবং কি বললেন, এই তার বক্তব্যটি আসলে একমাত্র ন্যারেটিভ বাংলাদেশের। যত সংবাদপত্র আছেন কেউ মানে ইঁদুরের গলায় ঘন্টা বাঁধতে পারেনি, বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারেনি, কেউ শিকা নাড়তে পারেনি, কেউ বিকল্প ধারায় প্রশ্ন করতে পারেনি। কিন্তু খালিদ মহিউদ্দিন তিনি নির্বাচনের দিন যে ভোট কেন্দ্রে গিয়েছেন, এই ভোট কেন্দ্রে যে দৃশ্যগুলো তিনি একটার সঙ্গে অন্যটা এমন সুন্দরভাবে লাগিয়ে দিয়েছেন যেটাকে বলা হয় দ্য রিয়েল জার্নালিজম। এবং ওর মাধ্যমে বোঝা যায় যে ইঞ্জিনিয়ারিং কাকে বলে, বা কত প্রকার কী কী, কতটা নিকৃষ্ট হতে পারে ইত্যাদি। এই গেল এক। দ্বিতীয়ত তিনি বুক ফুলিয়ে তারেক রহমান সাহেব যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে তারেক রহমান সাহেবকে প্রশ্ন করেছেন যে এখানে আপনাদের যে বিজয়, এই বিজয়ের মূলে কি ইঞ্জিনিয়ারিং ছিল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেমন ছিল, কোন প্রকৃতির, জাস্ট অ্যাডজেক্ট প্রশ্নটা যাই হোক, মানে এর উত্তর হলো নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইঞ্জিনিয়ারিং সেই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সাহেব গ্রেটেস্ট ইঞ্জিনিয়ার রূপে প্রধানমন্ত্রী পদে মনোনীত হয়েছেন। এই যে অভিযোগটি পথে ঘাটে মাঠে হচ্ছে, সন্দেহ দানা বাঁধছে, এই কথাগুলো খালিদ মহিউদ্দিন ছাড়া আর কেউ ভাবতেও পারেনি, বলতে পারেনি। হি ইজ দ্য ফার্স্ট ম্যান, আই স্যালুট হিম। এবং তিনি সেই কথাটা আবার তারেক রহমান সাহেবকে শুনিয়ে দিয়েছেন। তারেক রহমান সাহেব একটা উত্তর দিয়েছেন, এটি না আমি কিছু বলবো না, তার যারা সমর্থক তারা সবাই বলার চেষ্টা করছেন মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ, আহলান শাহলান। তো এই কথাগুলো বলছেন যা হয় ক্ষমতাধরদেরকে নিয়ে, কিন্তু সর্বনাশ যা হওয়ার সেটা হয়ে গেছে ওই একটা প্রশ্নে। দ্বিতীয়ত, প্রশ্ন করার আগে তিনি যে সার্কোজি করেছেন জনাব খালিদ মহিউদ্দিন, তিনি যে বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করেছেন নিশ্চয়ই ইউনিক। তিনি হেসেছেন,
মানে একেবারে শিশুর মতো হাসার চেষ্টা করেছেন, মনে হয় যেন তিনি কিছু বুঝেন না। তারপর তিনি অভয় চেয়েছেন। আপনি যদি অভয় দেন, আমি বলি মহারাজ, এটা রীতিমতো টিটকারি করা, ঠাট্টা করা। এটা ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে ঠাট্টা করা নয়। অতীতে তারেক রহমান সাহেবের অধীনে যখন হাওয়া ভবন ছিল, ঠিক ওই সময়টিতে সাংবাদিকতা করতে গিয়ে যারা বিপদে পড়েছেন, অনেকে জানেন যে এটিএন নিউজে একবার একটা নিউজ ছাপা হয়েছিল, সেই অফিস তছনছ করে দেওয়া হয়েছিল। বহু সাংবাদিক, বহু টেলিভিশন সাংবাদিক মালিক, তাদের গাল আর পিঠ, ও মাই গড, এখনো সেই স্মৃতি, মানে পৌষের যে পরশ, পৌষ মাসের যে পরশ, সেই পরশের মতো এখনো তাদেরকে সেগুলো জানান দেয়। এবং খালিদ মহিউদ্দিন নিঃসন্দেহে সেই জিনিসগুলো ভুলেননি। না ভুলার কারণে তিনি সেই যে অতীতের যে ধারাবাহিকতা থেকে সামনে এনে তিনি টিটকারি করেছেন, মস্কারা করেছেন, সার্কোজি করেছেন যে যদি অভয় দেন তো বলি। তো অভয় দিয়েন বলি, এই জন্য তিনি আর অপেক্ষা করেন। এই কথাটা বলে মূলত তারেক রহমান সাহেবের উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছেন যে ইউ আর দ্য ম্যান, ড্যাশ ড্যাশ ড্যাশ, আপনার সামনে কথা বলতে অভয়ের দরকার আছে। তারপরে তার অনুমতি ছাড়াই তিনি অভয় চেয়েছেন বটে, কিন্তু অনুমতির জন্য তিনি অপেক্ষা করেননি, অভয়ের জন্য অপেক্ষা করেননি, তিনি ফটাফট তার প্রশ্নটা করে বসেছেন। এখন এটা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না, কিন্তু খালিদ মহিউদ্দিনের এই হাসি এবং তার এই প্রশ্ন বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। আমি খালিদ মহিউদ্দিনকে নিয়ে একটা, যাকে বলা হয়, স্ট্যাটাস দিয়েছি। তো ইট ওয়াজ পজিটিভ, যে মানুষ এত সুন্দর করে হাসতে পারে, পজিটিভ, যেটা খালিদ মহিউদ্দিনকে না দেখলে আমি বুঝতে পারতাম না। কিন্তু মানুষ মনে করছে যে আমি খালিদ মহিউদ্দিনকে টিটকারি করছি বা তাকে আমি ই করছি, ফলে দ্বিধা আসছে নেগেটিভ মনে করে। প্রায় 2 লাখ সেখানে লাইক পড়েছে, প্রায় 1 কোটি লোক সেই মানে আমার পেজেই 1 কোটি লোক সেই পোস্টটা দেখেছে, মানে প্রায় 10,000 লোক কমেন্ট করেছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। আর কত শেয়ার হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আমি যে কথাগুলো খালিদ মহিউদ্দিন সম্পর্কে বলতে চেয়েছি ওটার মাধ্যমে এই এখন যেটা বললাম, এটা হলো মেইন। আগামীতে যদি 2026 সনের ভোট ইঞ্জিনিয়ারিং, এই ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে কেউ গবেষণা করে, কেউ কথা বলে, কেউ প্রশ্ন তোলে, সেক্ষেত্রে রেফারেন্স হিসেবে খালিদ মহিউদ্দিনের এই প্রশ্নটি ইতিহাস হয়ে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।